মনে রাখবেন। শ্রোতা ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্যে মাঝে মাঝে আমরা কীর্তনের মধ্যে হিন্দি ভজন গাই, যখন গাই আমরা এইভাবে সেজে থাকি। এবার এই সাজতে গিয়ে অনেক অনেক জায়গায় যেখানে রাস হয় সেখানে কমিটি চূড়ো দেয়। যেহেতু রাস নয়, শুধু লীলা, তাই আমাদের নিজেদেরটা পড়েছি, আমরা পড়েছি। কিন্তু মানুষকে আনন্দ দেওয়ার জন্য মাথায় চূড়ো ব্যবহার করতে পারলাম, কিন্তু চূড়োর উপরে ময়ূরের পালকটা কখনো লাগানো যাবে না। চূড়োর উপরে ময়ূরের পালক একমাত্র গোবিন্দের অধিকার আছে, কোনো মানুষের অধিকার নেই। কেন জানে? ময়ূরের পালক সেই লাগাবে যে বীর্যবান পুরুষ হবে, যে বীর্যহীন আমরা সকলে আমরা ময়ূরের পালক লাগাতে পারি না। তবে এখন তো ময়ূরের পালক আর দেয় না, এখন মুরগির পালক দেয়, হলুদ, গোলাপি, নীল। হ্যাঁ, বাঁকুড়ার জঙ্গলটা বৃন্দাবনের মাঠ মনে করে গরুগুলোকে ছেড়ে দিয়ে গাছের তলায় গোপাল সিংহ বসে আছে। বসতে বসতে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ল। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল। বাকি গরুগুলো ঘরে ফিরে এলো, বাকি রাখালরা ঘরে ফিরে এলো, কিন্তু গোপাল সিংহ ঘরে এলো না। মায়ের মনে দুঃখ হলো, আমার ছেলে কোথায়? মা পরের দিন সকালবেলায় একটা প্রদীপ জ্বালিয়ে জঙ্গলে নিজের ছেলেকে খুঁজতে বেরোল। আর জঙ্গলে খুঁজতে বেরিয়ে দেখছে নিজের ছেলে একটা গাছের তলায় শুয়ে রয়েছে। ছেলেটাকে বুকের মধ্যে জড়িয়ে মা ঘরে নিয়ে এলো। তখন ছেলেকে ঘরে নিয়ে এসে মা বসিয়েছে। ছেলেকে ঘরে বসিয়ে মা শাসন করলো, বকা দিল। কি বলল? শোনো, কাল থেকে জঙ্গলে তুমি গরু নিয়ে যাবে না। মা, তাহলে আমি কি আর জঙ্গলে বন্ধুদের সঙ্গে খেলা করতে যাব না? না, যাবে না। কাল থেকে তুমি পড়াশুনো করবে, তোমার জীবনের শিক্ষা শুরু হবে। মনে রাখবেন, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, আমরা ছোটকাল থেকে শিক্ষা গ্রহণ করে সকলে বড় হয়েছি। আগেকার দিনে বাংলা মিডিয়াম স্কুল ছিল না, মানুষ সংস্কৃতে পড়াশুনো করত। নর নরেও নরা, নরেও নরেভ্যম নরাব্বি। আচ্ছা, যেই বলেছে সঙ্গে সঙ্গে আমরা ছোট থেকে শিক্ষা গ্রহণ করে সকলে বড় হলাম। এরপর বাংলা মিডিয়াম এলো, আর এখন তো বাংলা মিডিয়াম নেই, এখন ইংরেজি মিডিয়াম। জ্যাক এন্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন এন্ড ব্রোক হিজ ক্রাউন। ওরে বাপরে, বিরাট ব্যাপার। ইংলিশ একদম সকলের মুখে মুখে ঘুরছে। কিন্তু যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছেন তারা সকলে জানেন যে মানুষটার লেখা বই পড়ে আমরা সকলে শিক্ষিত বলে দাবি করি, সেই মানুষটা হচ্ছে আমার জেলার মানুষ। সেই মানুষটার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার লেখা যে বই পড়ে আমরা সকলে শিক্ষার প্রথম ধাপটা সম্পূর্ণ করেছি, তার লেখা বইটা হচ্ছে বর্ণ পরিচয়। ছোট্ট বই আমরা পড়েছিলাম, তারপরে সহজ পাঠ, সেটাও তার লেখা। এই বর্ণ পরিচয় শব্দের মানে হচ্ছে যে বই বর্ণের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেয়, তার নাম বর্ণ পরিচয়। বর্ণ পরিচয় লিখতে গিয়ে বিদ্যাসাগর শুরুতে একটা ভুল করেছিলেন, বিরাট বড় মস্ত ভুল। তিনি প্রথমেই লিখেছিলেন অয় অজগর আসছে তেড়ে। অজগর সাপ কোনোদিন তেড়ে আসতে পারে না, ওটা এই মোটা, এক জায়গায় বসে থাকে। শিকার যখন কাজ দিয়ে চলে যায় তখন তাকে ঝাঁপিয়ে পড়ে শিকার করে। এরপরে লিখেছিলেন আমটি আমি খাবো পেড়ে, ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে, উঠ চলেছে মুখটি তুলে, দীর্ঘউটি আছে ঝুলে, ঋষি মশাই বসে পূজায়, লিকার যেন ডিগবাজি খায়। অজগর সাপ তেড়ে আসবে বলে তিনি লেখেননি অয় অজগর আসছে তেড়ে, এমনি এমনি বিদ্যাসাগর হননি তিনি। সংস্কৃত শব্দ অবর্গের হসন্ত বিসর্গ, অজ মানে হচ্ছে মিথ্যা। এই অজ শব্দের বিশেষণ হচ্ছে অজগর। তিনি বলছেন কলিযুগের মানুষের দিকে মিথ্যাটা ধেয়ে আসছে, মানুষকে গ্রাস করবে বলে, তাই লিখেছেন অয় অজগর আসছে তেড়ে। এরপর লিখছেন আমটি আমি খাবো পেড়ে। আম হচ্ছে জাতীয় ফল, দ্য ন্যাশনাল ফ্রুট। বিদ্যাসাগর বললেন আম হচ্ছে সত্যের প্রতীক। কেউ যদি সত্যকে আশ্রয় করে, মিথ্যা কোনোদিন তার কোনো ক্ষতি করতে পারবে না। ইঁদুর ছানা ভয়ে মরে, যে মিথ্যে কথা বলে জীবন কাটায়, যেদিনকে সত্যের প্রকাশ হবে তাকে ইঁদুরের মতো ঘরের কোনায় লুকিয়ে পড়তে হবে। ঈগল পাখি পাছে ধরে, পাছে বিবেক রূপী ঈগল তার শিকার করে। উঠ চলেছে মুখটি তুলে, যে সত্যি কথা বলে, সৎ পথে চলে, তার মাথা কোনোদিন নিচু হয় না, সদা সর্বদা উঁচু থাকে।
দীর্ঘটি আছে ঝুলে, যে পরের জিনিস নিয়ে দিন কাটায়, পরের গলগ্রহ হয়ে বেঁচে থাকতে চায়, সে কোনোদিন নিজের জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারে না, তাকে সারা জীবন ঝুলে ঝুলেই বেঁচে থাকতে হয়। এবার ঋষি মশাই বসে পূজায়, পূজা করতে গেলে এক মন হওয়া প্রয়োজন। ছেলে মেয়েদের জীবনে পড়াশুনো করাটা হচ্ছে পুজো করার মতো, ছাত্রানাং অধ্যয়নাং তপ। পুজো করতে গেলে যেমন এক মন হওয়ার প্রয়োজন আছে, পড়াশুনো করতে গেলেও তেমনি এক মন হওয়ার প্রয়োজন আছে। এরপরে বললেন লিকার যেন ডিগবাজি খায়। যার জীবনের কোনো লক্ষ্য নেই, যার জীবনের কোনো উদ্দেশ্য নেই, তার অবস্থাটা ওই লিকারের মতো। একবার বলে ডাক্তার হব, একবার বলে মাস্টার হব, একবার বলে উকিল হব, লাস্টে সে বেকারত্বের জ্বালা নিয়ে পৃথিবীতে দিন কাটায়। তোমার জীবনে যদি লক্ষ্য তুমি স্থির করতে না পারো, তুমি জীবনে কোনোদিন কোনো জায়গায় গিয়ে দাঁড়াতে পারবে না। তুমি যে সমস্ত পিতামাতা এখানে বসে আছেন, যাদের বাড়ির ছেলে মেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশুনো করছে, মনে রাখবেন আপনারা চাইলে আপনাদের বাড়ির ছেলে মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, মাস্টার তৈরি করতে পারেন, কিন্তু কোনো পিতামাতা চাইলে তার নিজের ছেলে মেয়েকে ভক্ত তৈরি করতে পারবে না, কোনোদিন সম্ভব নয়। জোর করে কিলিয়ে কোনোদিন কাঁঠাল পাকানো যায় না, জোর করে কোনোদিন ভক্ত তৈরি করা যায় না। পূর্বজন্মের স্বীকৃতি থাকলে তবে ভক্ত হওয়া যায়। তা যদি না হতো তাহলে দেশে তো চোরের সংখ্যা কমে যেত, সাধুর সংখ্যা বেড়ে যেত। দেশে সাধু কমে গেছে, চোর বেড়ে গেছে। কেন? এতদিন পর্যন্ত সরকার জানতো ছেলেরা চুরি করে খায়, তাই মায়েদেরকে দায়িত্ব দেওয়া হবে। সরকার নতুন একটা প্রকল্প এনেছিল, যে প্রকল্পটার নাম হচ্ছে ICDS। সকালবেলা স্কুলে গেলে খিচুড়ি দেয়, সব মায়েরা করে, মায়েরাই পড়াবে, মায়েরাই রান্না করবে, মায়েরাই খেতে দেবে। আমার কাকিমা ICDS এর মাস্টার, ছাত্র এসেছে 20 জন, আর ডিম লিখে দিয়েছে 50টা, 30টা বাড়ি নিয়ে আসছে। কি গো মা, তুমি মা হয়ে সন্তানের মুখ থেকে খাবার কেড়ে খাচ্ছ? মা হয়ে যদি সন্তানের মুখ থেকে খাবার কেড়ে খাও, সন্তান জীবনে সুখের মুখ দেখতে পাবে না। পিতামাতা যদি করে সুখ, সেই সুখে সন্তান পাবে চরম দুঃখ। আর পিতামাতা যদি করে যায় পুণ্য, সন্তান হবে জগতের মাটিতে ধন্য ধন্য। গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। সন্তানকে ভালো করতে হলে পিতামাতাকে ত্যাগ করতে হবে। পিতামাতাকে সুখ ত্যাগ করে নিজের জীবনের প্রকৃত সত্যটা সম্বন্ধে চিনে নিতে হবে। ছেলে পড়াশুনো করছে, মায়ের সঙ্গে সন্ধেবেলায় বসে ভগবানের নাম গায়, ভগবানের চরণে নিজেকে সঁপে দিচ্ছে। যে মায়েরা বসে আছেন প্রত্যেক দিন সন্ধেবেলা ওই বাড়িতে বসে জি বাংলা স্টার জলসায় সর্বনাশা সিরিয়ালগুলো না দেখে আপনারা ভগবানের নাম নেবেন। 10 5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। একবার ভেবে দেখবেন, আমি চলে যাওয়ার পরে আমেরিকার থেকে যারা ইস্কনে এসেছে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ, উচ্চারণ হয় না। কিন্তু দুঃখ কি জানেন, ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। সমাজকে নষ্ট করার জন্যে, সমাজকে ভেঙে দেওয়ার জন্যে, সমাজকে টুকরো টুকরো করে দেওয়ার জন্যে সবার আগে সংসারে অশান্তি ঢুকিয়ে দিতে হয়। হিন্দু হচ্ছে সেন্টিমেন্টাল জাতি, আবেগপূর্ণ জাত। সেন্টিমেন্টে আঘাত দিতে হবে। আর সমাজকে টুকরো করার জন্যে সবার আগে সংসারে অশান্তি প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে বাংলা সিরিয়ালের মধ্যে দিয়ে, যা দিয়ে সমাজে মানুষের মানসিকতা টুকরো টুকরো হয়ে ভেঙে যাচ্ছে। সমাজের মানুষ এক থাকছে না, মানুষে আলাদা হয়ে যাচ্ছে। আধার জামি একাই আমি খুঁজিব তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায়। উলুধ্বনি। আধার যাবি একাই আমি খুঁজে গো তোমায়, হাত ধরে
পার করে নিও গো আমার দয়া হাত ধরে পার করে নিও গো আমার রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারে রাধা রমন মদন মোহন ওই হে গিরিধারী অঘটহ বংশীধ্বনি শুনি গো তোমারি। আস্তে আমার আপনার বাড়ির শিক্ষিত ছেলে মেয়েদেরকে ডেকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ রে আমাদের দেশের নায়ক কারা? বলে শাহরুখ খান, সালমান খান। আমাদের নায়িকা কারা? বলে দীপিকা পাডুকোন, রচনা ব্যানার্জি। না না না, ওরা নায়ক নয়। নায়ককে চৈতন্য মহাপ্রভু, নায়ককে সুভাষচন্দ্র বসু, নায়ককে বিনয় বাদল দীনেশ, নায়িকাকে মাতঙ্গিনী হাজরা, যে দেশের 6টা গুলি বুকে খেয়েও দেশের পতাকা মাটিতে পড়তে দেয়নি, সেই তো আসল নায়িকা। পুজো যদি করতে হয় ছেলে মেয়েদেরকে তাদের সেবা করতে শেখাবেন, তাদের পুজো করতে শেখাবেন, তবে তো ছেলে মেয়ে জানবে দেশ কাকে বলে, সমাজ কাকে বলে, প্রকৃত ধর্ম কাকে বলে। দেশের মানুষ হয়ে, হিন্দু ঘরের মানুষ হয়ে যদি হিন্দুকে সম্মান করতে না পারে, সে কোনোদিন নিজেকে হিন্দু বলে পরিচয় দিতে পারবে না। রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারে রাধা রমন মদন মোহন ও হে গিরিধারী অঘটহ বংশীধ্বনি শুনি গো তোমারি। বলো অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে তোরা বেকে হাত ধরে পার তাই গৌর প্রেমানন্দ হরি বল। আধার যাবি একাই আমি খোঁজে গো তোমার হাত ধরে পার করে নিও গো আমার দয়া হাত ধরে পার করে নিও গো আমার পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা। আজকে ইউটিউব এসেছে, কীর্তন জগতে সবাই আমায় চিনেছে। যেদিন ইউটিউব ছিল না তখনও মানুষ আমায় চিনত, এত চিনত না, কম চিনত। দক্ষিণ 24 পরগনা আজকে নয়, গুটি গুটি পায়ে 18-19 বছর হয়ে গেল। হ্যাঁ, অনেক দিন থেকে আসছি। আর এই সঙ্গে আমার মা একদম জীবনের শুরু থেকে। মনে রাখবে, আমি যেখানে কীর্তনে যাই আমার মাকে সঙ্গে নিয়ে যাই, কোনো জায়গা মাকে ছেড়ে যাই না, মন সায় দেয় না। কিন্তু আশ্চর্য কি জানে,
একটা আসরে গিয়ে কথাটা প্রচার করেছিলাম, আমি যেখানে যাই আমার মাকে সঙ্গে নিয়ে যাই। আর যখনই আমি কথাটা বলেছি, একজন লোক বসেছিল আসরের কোণায়, বয়স্ক মানুষ। আমি যখনই আসর থেকে নেমেছি, তিনি আমার হাতটা ধরে নিয়েছে, ধরে বলছেন, কৃষ্ণবাবু আসরে কিন্তু একটা অন্যায় কথা বলেছে। বললাম, স্যার আমার কি কোনো ভুল হয়েছে? না না, আপনার ভুল ধরবো সে ক্ষমতা আমার নেই, তবে একটা জায়গায় ভুল হয়েছে। কোনটা? ওই যে আপনি বললেন আপনি সব জায়গায় মাকে নিয়ে যান। হ্যাঁ, ওইটা বড় অন্যায় করেছে। কেন স্যার? আর কি বলবো? না না না, বলবেন বলবেন। এই যে বলেছেন না আপনি মাকে সঙ্গে নিয়ে যান, এটা বলবেন না, তবে বলবেন মা আমাকে সঙ্গে নিয়ে সব জায়গায় যায়। আপনি মাকে নিয়ে যান না, মা আপনাকে সঙ্গে নিয়ে যায়। আপনি মাকে হাঁটা শেখাননি, মা আপনার হাতে ধরে হাঁটা শিখিয়েছে। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। মায়ের শিক্ষা ছিল বলে তবে আপনি শিখেছেন, না হলে শিখতে পারতেন না। পিতা মাতা ভগিনী ভাতা, দুটি দিনের দেখা, শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগিনী ভ্রাতা, দুটি দিনের দেখা, শেষের দিনে সুজন মিলে যেতে হবে একা। বলো অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে, তরাবে কে হাত ধরে পা তাই গৌর প্রেমানন্দে হরি বল। আধার যাবি একা যাবি খোঁজে গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়াল, হাত ধরে পার করে নিও গো আমার দয়াময়, আমায় করুণা করো, করুণা করো, করুণা করো, আমার করুণা করো। একটু একটু করে ছেলেটা বড় হয়ে মায়ের কাছে থেকে শিক্ষা গ্রহণ করতে লাগলো। আর এই যে শিক্ষা গ্রহণ করছে, একটু একটু করে বড় হচ্ছে, আজকে বয়স হয়ে গেছে 15 বছর। মাকে গিয়ে বলছে, মা আমি তো বড় হয়েছি, দাও দাও দাও, আমাকে বাড়ির জালটা দাও। মা বলে, জাল নিয়ে কি হবে? কেন? নদীতে যাব, জাল ফেলে মাছ ধরবো। মা হাতে জালটা দিয়েছে, শোন নদীতে যাচ্ছিস যা, বেশি দূরে কিন্তু যাবি না, মনে রাখবে। কেন? সব সময়ের জন্য। পৃথিবীতে কেউ যদি দূরে যেতে চায় তাকে সাঁতার জানতে হয়, আর সাঁতার না জেনে দূরে চলে গেলে ডুবে মরতে হবে। জীবন সমুদ্রটা অনেক গভীর, সাঁতার জানতে হবে। সাঁতার যদি না জানো তাহলে কৃষ্ণ নামের নৌকায় চেপে বসো, আস্তে আস্তে করে দাঁড়টা টানো দাও, তুমি ঠিক এই জীবন সমুদ্রটা পেরিয়ে চলে যাবে, তোমার কষ্ট হবে না। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। সাধু সঙ্গ করলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে জাতি নাশ। আম গাছে আর চন্দন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে, একই মাটিতে জন্ম বটে, গন্ধ কিন্তু দুরকম। আম গাছ আর চন্দন গাছ এই মাটিতেই হয়, দুজনের কর্ম কিন্তু আলাদা। দুটো গাছের কাঠ কিন্তু এক দামে বিক্রি হয় না। তুমি চিন্তা করো, তুমি মানুষ হয়েছ, পৃথিবীর মাটিতে বড় হয়েছ, তুমি নিজেকে কত দামে বিক্রি করবে? মানুষের কাছে শ্রেষ্ঠ হবে না মানুষের কাছে ঘৃণার পাত্র হবে? তুমি যেমন ভাবে নিজেকে তৈরি করবে তুমি সেইভাবে বড় হবে। কেন জানে?
আমাদের সারা ভারতবর্ষের বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বোস, যিনি আবিষ্কার করেছিলেন যে গাছের প্রাণ আছে, এইটা তিনি আবিষ্কার করেছেন, গোটা বিশ্ব সেইটা মেনে নিয়েছে। তিনি বলেছিলেন, তার লেখা নিজস্ব একটা বই আমি পড়েছিলাম, সেখানে তিনি বলছেন যে আমি দুটো টবে দুটো গাছ লাগিয়েছিলাম, দুটো গাছেই আমি সমান মাটি দিয়েছি, দুটো গাছেই সমান সার বীজ দিয়েছি, দুটো গাছেই আমি সমানভাবে প্রত্যেক দিন জল দিতাম, কিন্তু আশ্চর্য কি জানো, আমি একটা গাছকে গিয়ে রোজ সকালবেলা ঘুম থেকে উঠে খুব খারাপ খারাপ ভাষায় কথা বলতাম, আর আরেকটা গাছকে আমি খুব ভালো ভালো কথা বলতাম। 6 মাস পরে দেখলাম যে গাছটাকে আমি খারাপ ভাষায়, নোংরা ভাষায়, কটু কথা বলেছি, ওই গাছটা শুকিয়ে গেছে। আপনি যদি আপনার জীবনকে ওইভাবে শুকিয়ে ফেলতে না চান, জীবনে খারাপের প্রবেশ না করিয়ে ভালোর প্রবেশ করা, ভালোর প্রবেশ যদি করাতে পারেন, তাহলে দেখবেন জীবনে সব মঙ্গল হবে। কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে মানুষকে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওই বইটা কোরআন নয়, ওই বইটা বাইবেল নয়, ওই বইটা শ্রীমদ্ ভগবদ গীতা। কেন? যারা কোর্টে গীতা রেখেছে ওরা কি আমার মতো বোকা নাকি? না না, তারা জানে মানুষের জীবনে জানার কোনো শেষ নাই, আর গীতায় কোনো মিথ্যা নাই। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, আর পড়তে ভালো লাগুক আর না লাগুক রোজ পড়বে গীতা। প্রত্যেকের সঙ্গে রাখবেন, গীতা পড়বেন, ভুল হোক, উচ্চারণ ত্রুটি হোক, তবু পড়বেন, পড়া বন্ধ করবেন না। কেন জানেন? আমার কথায় কেউ রাগ করবে না, এরা যুবক ছেলে মেয়ে আছে। কদিন আগে ভারতের বিশ্বকাপ খেলা শেষ হয়ে গেল 2023, ভারত 10টা ম্যাচ জিতে গিয়েছে, ফাইনালের দিন গিয়ে হেরে গেল। কেন বলুন তো? গোটা ইন্ডিয়ান টিম, গোটা ভারতবর্ষের খেলোয়াড় আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, 140 কোটি ভারতবাসীকে শিক্ষা দিয়েছে গোটা ভারতের প্লেয়াররা। অতিরিক্ত অহংকার, অত্যাধিক আত্মবিশ্বাস মানুষের জীবনে পতন ডেকে আনে। তোমার জীবনে যদি অত্যাধিক অহংকার হয়ে যায়, তুমি যদি সবসময় ধরাকে সরা জ্ঞান করো, তুমি জীবনেরও ফাইনাল ম্যাচটাতে গিয়ে তুমি একইভাবে হেরে যাবে। তোমার জীবনের ফাইনাল ম্যাচ হচ্ছে তোমার মৃত্যু, যে সময় তুমি কৃষ্ণ নাম বলতে চাইবে কিন্তু উচ্চারণ হবে না। তাই সময় থাকতে ওরে মূঢ় মন ভরে ফেল রাধা গোবিন্দ চরণ। মায়ের কাছ থেকে জালটা নিয়েছে, আর জালটা হাতে নিয়ে ছেলে চলে যাচ্ছে জাল ফেলার জন্য। কোথায়? বাঁকুড়া জেলায় ঢুকতে গেলে নদী একটা পড়ে, যে নদীর নাম হচ্ছে বাঁকা নদী, এখনো আছে। জালটা হাতে নিয়েছে। আপনারা মদনপুরের ভক্তবৃন্দ এই প্রথম দেখবেন নীল রঙের জাল, সোনালি পাড় দেওয়া, আগে দেখেননি। এই জাল হাতে নিয়ে ছেলে যাচ্ছে, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, রাধার মন হরি বংশীধারী, রাধার মন হরি বংশীধারী, জয় জয় রাধার মন হরি বংশীধারী, রাধার মন হরি বংশীধারী, বলো গোবিন্দ 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 মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী। নদীর পাড়ে দাঁড়িয়ে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল। জালটা ফেলে দিয়েছি, আপনারা সকলে বুঝেই নিয়েছেন। আপনারা বুঝেই গেছেন যে মাছের উপরে জাল পড়েছে, এই মাছ এই জালে পড়ার কথা না। 84 কিলো 700, কি জাল ছিড়িয়ে চলে যাবে না। যাক যাক, তবে জালটা টানবো, জালটা টানতে গিয়ে একটা গান শোনাবো আপনাদের, তবে গানের মানেটা আমি বলতে পারবো না। এই যার গুরুদেবের চরণ ধরে মানেটা বুঝে নিতে হবে, কারণ এমন কিছু কথা আছে যা মাইকের সম্মুখে দাঁড়িয়ে হরিবাসরে প্রকাশ করা যায় না, অপরাধ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, মনে রাখবেন, যারা জ্ঞানী গুণীজন আছেন, সাধুগুরু বৈষ্ণব সকলে, পৃথিবীতে অনেক সত্য আছে যা প্রকাশ্য নয়, গোপনে রাখতে হয়। গালটা টানবো, গানটা শোনাবো সবাইকে। আর শোনাতে গিয়ে বলবো, চলুন শুনি।
দেখো মরা নদী চরে সাপের মাথায় ব্যাঙের নাচ ময়ূর কেমনে দেখে রে কি অপরূপ দেখলাম নয়নে মরা নদী চাঁদে সাপের মাথায় ব্যাঙের নাচ ময়ূর কেমনে দেখে রে কি অপরূপ দেখলাম নয়নে কি অপরূপ দেখলাম নয়নে চোর গেল চুরি করতে মালিক পড়ল ধরা হাইকোর্টেতে বিচার পড়ল দেখি হাকিম তিনজন মরা রে কি অপরূপ দেখলাম নয়নে কি অপরূপ দেখলাম নয়নে চাষির যখন হয়নি জনম জল খাওয়ার যায় মাঠে বলদ রইল গাভীর পেটে বলো হাল টানিবে কিসে রে কি অপরূপ দেখলাম নয়নে কি অপরূপ দেখলাম নয়নে কে লিখেছে গান গান লিখেছে হালিম মিয়া বরিশাল জেলায় বাড়ি আর আমাদের এই যে গান এত সুন্দর করে যে শাউন দাদা ভাই আপনাদের মাঝে পৌঁছে দিচ্ছে ওকে সকলে আশীর্বাদ করবেন ও তো সারা জীবন আওয়াজ দিয়ে যাচ্ছে জীবনের ঠিক সময়ে গিয়ে যেন তার ডাকটা ওর কানে পৌঁছে যায় তবে তো ওর জন্ম সার্থক হয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিবল হরিবল গান লিখেছে হালিম মিয়া বরিশাল জেলায় বাড়ি জীবনের শেষ গান লিখা হালিম ছাড়লো রে ঘর বাড়ি রে কি অপরূপ দেখলাম নয়নে কি অপরূপ দেখলাম নয়নে পাগল মনামা মনামা